আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রজন্ম ২৪ কর্তৃক আয়োজিত আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু ডাক প্রোগ্রামে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রায়হান হাসান। আজকের প্রোগ্রামে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলবো। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহফুজুল হক এবং আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা জনাব আনিসুর রহমান। প্রথমে চলে যাব জনাব অ্যাডভোকেট মাহফুজুল হকের নিকট। যে কিছুদিন আগে আমরা দেখলাম, 2 দিন আগে, যে ডাকসু নির্বাচনকে আটকানোর জন্য একটি রিট করা হয়েছে। আপনার কি মনে হয় যে এই রিটটি হঠাৎ কেন করা হলো এবং কি উদ্দেশ্যে করা হলো? প্রজন্ম ২৪-এর শ্রোতা মণ্ডলী এবং দেশবাসী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনি যে এই প্রশ্নটা করেছেন, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই আলোচিত একটা বিষয়। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আসলে শুরু থেকেই একটা উত্তেজনা বিরাজ করছিল এবং ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য, বিশেষ করে নির্বাচন হলে তাদের জনপ্রিয়তা নাই, কিন্তু তাদের কথা অনেক বড়, কণ্ঠস্বর অনেক বড়, অনেক উচ্চবাচ্য করে, ক্যাম্পাসে গরম রাখে সবসময়। কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে বাম জোট বা বাম দল যারা আছে, তারা এটাকে ভয় পায় যে তাদের নেতৃত্ব কর্তৃত্ব হারানোর একটা ভয়। বাম দল এবং ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট আমরা যেটা খবর পেয়েছি, তারা এটা রিটটা করেছে। পাশাপাশি আমরা যারা আবার ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, তারাও ভয় পান যে যদি এর মাধ্যমে যদি তাদের পরাজয় ঘটে, তাহলে ডাকসুতে যদি তারা প্যানেল যদি বিজয়ী না হয় এবং না হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাদের সাম্প্রতিক সময়ের যে নেগেটিভিটি বা নেগেটিভ ছাত্রদেরকে বিভিন্নভাবে নির্যাতন বা সারা দেশের দর্শন থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তাদের প্রতি মানুষের যে অনাস্থা, সেটা যদি প্রতিফলিত হয়, তাহলে আগামী নির্বাচনে সেটা একটা যে তাদের জন্য ভরাডুবির কারণ হতে পারে। মেঘ মোল্লার বসু, আপনি নাম শুনেছেন হয়তো, উনি কিন্তু একটা স্পিচে বলেছেন যে আমরা 10 জন মিলে যে গ্যাঞ্জাম করতে পারি, অন্যরা পারে না। তাইলে তাদের 10 জন কি ছাত্র শিবিরের এই হাজারেরও বেশি সদস্য, কর্মী, সমর্থকের থেকে শক্তিশালী? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা জানি এই 10 জনের মধ্যে একজন 28 অক্টোবর 2006 সালের লাশের উপরে নৃত্য করেছে, বাপ্পাদিত্য বসু। সে কিন্তু তার উত্তরসূরি। এই যে একজন, সে কিন্তু একজনে করছে, এই যে 10 জনের একজন সে। এটা পুরা বাংলাদেশ কেন পুরা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই জন্য ওই যে 10 জন লোক যেভাবে গ্যাঞ্জাম করতে পারে, খারাপ লোক তো এরকমই। এটা একটা স্বাভাবিক বিষয়। সে যেটা বলছে সেটা সত্যি বলেছে। আচ্ছা, তাহলে যে আমাদের যে সামনে ডাকসু নির্বাচনের দিন যদি এই 10 জন মিলে গ্যাঞ্জাম করে, তাহলে ভোটটা কি সুষ্ঠু হবে? এখন বিষয়টা হচ্ছে, আপনার ধরেন এই 10 জন এখন আইডেন্টিফাইড হয়ে গেছে এবং তার যে পলিসি সেটা অলরেডি উন্মুক্ত করে দিয়েছে। সে বলছে যে আমরা যে গ্যাঞ্জাম করতে পারি সেটা কিন্তু অন্যরা পারে না। সেটার ইতিহাস অলরেডি সেটার নজির আমরা অলরেডি পেয়েছি। যেমন এই যে ফাহমিদা আলম নামে একজন, সে অলরেডি ডাকসুকে বানচাল করার জন্য সে এককভাবে ভূমিকা রাখছে। এখন এই কাদা ছোড়াছুড়ির জন্য ভবিষ্যতে আবার পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হতে পারে কিনা? এখানে একটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে, আপনার ধরেন পরবর্তী সরকার গঠন করছে কারা, মানে এটার উপর ডিপেন্ড করেই আপনার প্রশ্নটা নির্ভর করতেছে। তারা যদি জুলাই যে 24 পরবর্তী যে একটা মানুষের আকাঙ্ক্ষা, সেটাকে যদি তারা ধারণ করতে না পারে, তাহলে সেম আগের জায়গায় ফেসিবাদী যে ব্যবস্থা ছিল। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, যখন ফার্স্ট ইয়ারে আমি 2000 সালে ঢুকি, তখন হচ্ছে আমাকে 1 সপ্তাহ পরেই, ওই সময় বিমান ছিল, শিমুল ছিল, আপনার ধরেন শফিক ছিল, সবচেয়ে ডেঞ্জারাস রকমের ছাত্রলীগের ক্যাডাররা ছিল। আমাকে 1 সপ্তাহ পরে আমাকে AK-47 আমার হাতে দিয়ে বলতেছে, এটা আমার রুমে রেখে আসো, 4 তলায় 444 নম্বর রুমে। অর্থাৎ ওই অস্ত্রের জনজানানি আমরা দেখেছি। আপনার ধরেন এখন সেম জায়গায় আমরা যদি আবার সেই পুরানো জায়গায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যারা করেন, তাদের স্বনামে ওই ছাত্র সংগঠনের নামে আমরা ডাকসু ইলেকশন হতে দেখেছি এবং সেটার মাধ্যমে আমরা উপহার পেয়েছি 7 মার্ডার,
7 জন ছাত্রকে হত্যা করা হয়েছে। আপনার এরকম করে এই ছাত্রগুলো সব গুন্ডা তৈরি করতেছে এখানে। অথচ ছাত্র সংসদ হওয়ার কথা ছিল আপনার যেখানে প্রকৃত ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট বিষয় এখানে আসবে এবং ছাত্রদের স্বার্থ রক্ষা হয় এবং গবেষণাধর্মী এখানে কার্যক্রম জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হয়। সেখানে দেখতে পাচ্ছি 1921 সালে যে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে মানে সুনাম সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার কারণে প্রাইসের অক্সফোর্ড বলা হয়, সেই জায়গা থেকে আমরা সরে গিয়ে সম্পূর্ণ এখানে একটা রাজনৈতিক গুন্ডা বাহিনী লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটা প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে যেখানে হওয়ার কথা ছিল স্বাধীনতার 53-54 বছরে আমাদের ধরেন অনেক প্রতি বছর নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 7টা হয়েছে। এখন এটা 8মবারে আমরা এসেছি। সেই 8মবারে যেটা সেটাকেও আবার বাধাগ্রস্ত করার জন্য ওই স্বার্থন্বেষী মহল যারা হচ্ছে এই ছাত্র রাজনীতিকে সঠিক দ্বারায় আগাতে দিচ্ছে না। জনাব আনিসুর রহমান বললেন যে ডাকসু নির্বাচনের না হওয়ার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে, আগে প্রাচ্য এক্সপোর্ট ছিল। আমার প্রশ্ন যে ডাকসু নির্বাচন হলে এটি কি আবার প্রাচ্য এক্সপোর্ট হয়ে যাবে? না, ডাকসু নির্বাচন হলে এটা প্রাচ্যের অক্সফোর্ড হবে না সেটা আমরা নির্ভর করবে। ঠিকই বলেছেন যে আসলে এই আমাদের তরুণ শিক্ষার্থী ভাই বোন যারা আছেন, নতুন এখনকার যারা ডাকসুর ভোটার, তারা আসলে কাকে নির্বাচিত করতেছেন, কে তার ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধি হিসেবে আসছে। এখন নির্বাচিত হলে এখন সেটা অবশ্যই আপনি যদি তাদের ইশতেহার গুলো দেখেন এবং হচ্ছে যে আমার কাদের প্র্যাকটিস মানে প্র্যাকটিসিং আপনি মুখে বললেন, যেমন গেস্ট রুম কালচার এখন চালু হয়েছে যাদের আমলে, এখন তারা বলতেছে যে আমরা একটা গেস্ট রুম বন্ধ করব, অথচ গেস্ট রুম কালচার চালু হয়েছে কিন্তু 91 সালে। এখন যারা ছাত্র দলের যারা আছেন তারা কিন্তু গেস্ট রুম কালচার চালু করছেন। বন্ধ করবে? হ্যাঁ, ছাত্র শিবির বন্ধ করবে, ছাত্র শিবির অবশ্যই বন্ধ করবে এবং ছাত্র শিবির তাদের ইশতেহার মধ্যে এটা ঘোষণা করেছে যে আমার গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না। আমি সেটাই বলছি, তারা বলছে চালু করছে তারা, এখন আসে যদি বলে যে আমি বন্ধ করব। ফাও খাওয়ার কালচার। আজকে আমরা হলে ছিলাম, হলে দেখা গেল যে টাকা দিয়ে ক্যান্টিনে বা মেসে টাকা দেয় সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু ছাত্র নেতারা ফাও খায়। তাহলে দেখা যাচ্ছে যে এটার বার্ডেনটা কার উপর পড়তেছে? সাধারণ শিক্ষার্থীদের উপর পড়তেছে। স্বাস্থ্য খাদ্যের মান কমে যাচ্ছে। তাহলে এখন সে যদি বলে যে আমি এটা বন্ধ করব, কিন্তু আগের অতীত ইতিহাস কালচার কি বলে সেটা তো বলে না। এখন যদি ছাত্র শিবির জয়ী হয়ে যদি এটা বন্ধ করে, পরে 10 জন এসে যদি জ্ঞানজাম করে তখন কি হবে? না, কোনো জ্ঞানজাম আপনি দেখেন 39,000 ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসু নির্বাচনে 39,000 থেকে একটু বেশি। তাহলে এই 39,000-এর মধ্যে ওই যে যারা বলে যে আমরা 10 জন অনেক কিছু করতে পারি, ওই 10 জন দাঁড়ানোর মতো সাহস পাবে না। যখন সাধারণ ছাত্রদের যে প্রতিরোধ, ফেসিবাদ দাঁড়াইতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাহলে ওই 10 জন যারা বলে উচ্চ শব্দ করে, উচ্চবাচ্য করার চেষ্টা করে, তাদের তখন খুঁজে পাওয়া যাবে না। এবং সাধারণ ছাত্রদের যে আবেগ অনুভূতি বা তাদের যে স্পিরিট, সেটার কাছে তার হার মানবে। আমি একটু বলি যে বিশেষ করে আজকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা যে ইশতেহার দিয়েছে, এবং আপনারা দেখবেন এখানে যারা প্রার্থী আছে, বিশেষ করে এখানকার সাদিক কাইম তো আপনাদের এই প্রজন্মের বা হচ্ছে যে আমরা বলি যে 24-এর গণ আন্দোলনের ইমাম, তার নেতৃত্বে, তার পরিকল্পনায় তাদের সাদিক কাইম এবং এস এম ফরহাদ, তারা হচ্ছে যে 9 দফা মানে একদম আব্দুল কাদের সে নিজে ঘোষণা করেছে যে ফরহাদ তাকে এইগুলো পাঠিয়েছে। তাহলে সে জায়গাতে আমরা মনে করি, আপনি দেখেন সেখানকার যে এজিএস প্রার্থী সে আমাদের মহিউদ্দিন, সে 4 আউট অফ 4 মাস্টার্সে তার রেজাল্ট সিজিপিএ, আবার সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি। তাহলে এটা হচ্ছে যে ছাত্র রাজনীতির, হ্যাঁ সে মহিউদ্দিনের কথাই বলতেছি, ছাত্র রাজনীতির যে মডেল তারা উপস্থাপন করেছে। আমরা সাধারণত কি মনে করি, আমরা দেখি আমাদের ছাত্র দলের জিএস প্রার্থী, তাকে ওদিন আমি দেখলাম যে একটা টকশোতে জিজ্ঞাসা করতেছে, এই যে আপনি এতবার ফেল করলেন, ফেল করাটা কি আপনার জন্য আশীর্বাদ হলো নাকি এটা কি আপনার জন্য লাইবিলিটি ছিল? সে বলে না, এখনকার প্রেক্ষাপটে তো এটা আশীর্বাদ, না হলে তো আমি করতে পারতাম না। অথচ বিপরীত দিকে আপনি দেখেন মহিউদ্দিন বলেন, আপনি বলেন, সবাই হচ্ছে যে ম্যাডাম বলতেছে যে মহিউদ্দিন যদি শিবির করে তাহলে সে শিবিরকে আমিও পছন্দ করি, তার ডিপার্টমেন্টের ম্যাডামের স্বীকৃতি, সে শিবির ভালো। তাহলে এই যে এটা কিভাবে সম্ভব হয়েছে? ছাত্র শিবির রেগুলার ছাত্রদের দ্বারা পরিচালিত সংগঠন, ছাত্র শিবির একাডেমিক বিষয়ের উপর প্রায়োরিটি দেয়, গবেষণার উপর। আপনি দেখবেন যে এই শিক্ষার্থী জোটের যিনি গবেষণা সম্পাদক, গবেষণা হোস্টেল তিনি দিয়েছেন, তার অলরেডি তার কাছে তার বই প্রকাশিত হয়েছে, 25টার মতো তার বই প্রকাশিত হয়েছে। এখন জনাব আনিসুর রহমানকে বলবো
যে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের প্যানেল পক্ষ থেকে 6টি হ্যাঁ 6টি না এরকম কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ এর মধ্যে আছে কি কি কি, যে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা, স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন আর ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য ও সেবা। এখন আপনি কি মনে করেন যে 6টি বিষয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল নির্বাচিত হলে নিশ্চিত করবে? এখানে যেটা বিষয়গুলো আনছেন আপনি 6টা বিষয়, এই বিষয়গুলো আসলে সবগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। মানে এখন আমরা এই যে এত বছর 16 বছর ফেসিবাদ ব্যবস্থা কায়েম হওয়ার কারণে কিন্তু আজকে এই দাবিগুলা আমাদের করতে হচ্ছে। এই দাবিগুলো অটোমেটিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা এস্টাবলিশ থাকার কথা, সেগুলো নাই। কেন নাই? লেজুর ভিত্তিক এই যে রাজনীতি করার কারণে। কারণ কিছু কিছু ছাত্র সংগঠন আছে, তাদের নেতা হচ্ছে অমুক তমুক, মানে এই যে লেজুর ভিত্তিক বলতে আপনি যেটা বোঝাচ্ছে, মানে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আপনি একটা বড় দলের বা অন্য একটা দলের মানে প্রধানের কাছ থেকে আপনি ইনফরমেশন নিয়ে বা তাদের পরামর্শে আপনি জিনিসটা পরিচালনা করতেছেন একটা ছাত্র সংগঠন। অথচ ছাত্র সংগঠন পরিচালিত হবে তাদের নিজস্ব যে গঠনতন্ত্র সেটা অনুযায়ী কারা পরিচালিত হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগে যেরকম ছিল, এখন বর্তমান পরিস্থিতিতে তারা বিভিন্ন সরকার ব্যবস্থা দেখার কারণে বর্তমান নেতৃত্ব পর্যায়ে নেতৃস্থানীয় যারা রাজনৈতিক দল দাবি করেন বড় বড় সবগুলো দলকে তারা দেখা শেষ এবং তাদের ছাত্র সংগঠনের অ্যাক্টিভিটিসগুলো তারা দেখে ফেলেছে। যার পরিপ্রেক্ষিতে নতুন কোনো ছাত্র সংগঠন যারা কখনো রুলিং পার্টি হিসেবে ছিল না, তাদের দাবি যাওয়া এবং তাদের যে লেজুর ভিত্তিক না এবং সেটা সাপোর্টিংয়ে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো সাধারণ ছাত্র যারা মেধাবী, বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা এখানে ভর্তি হয়, তারা তখন এটা জাস্টিফাই করবে। এমনি আমি বললেই হবে না। এখন আমার বডি ল্যাঙ্গুয়েজ কি বলে, এখন অন্য প্রার্থীরা যারা বলতেছে আমরা গেস্ট রুম কালচার বন্ধ করব, কিন্তু তার বন্ধ করার যে বডি ল্যাঙ্গুয়েজটা বলতেছে সেই বলার ধরনেই বলতেছে আমরা আরো জোরালোভাবে সেটা প্রতিষ্ঠা করব। মানে আমার বক্তব্যটার মধ্যে আমার প্রকাশ, আমি এই নির্বাচন হতে দেব না, আমি এটা নির্বাচন অবশ্যই হতে দেব। মানে এই যে প্রক্রিয়াটা, এই যে বলার ভঙ্গিমা, এটাতে বোঝা যায় যে হচ্ছে আমি নির্বাচনটা চাই নাই, আমার মনের মানে বিরুদ্ধে গিয়ে আমি এই কথাটা বলতে হচ্ছে, এই জন্য আমি রাগ করে বলতেছি এই নির্বাচন অবশ্যই হতে হবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া এবং গেস্ট রুম কালচার অবশ্যই বন্ধ করব, মানে এটা আপনি যারা ধরেন যে বন্ধ করবে তারা স্বাভাবিকভাবে বলবে, তারা স্বাভাবিক প্রক্রিয়ায় বলবে। অস্বাভাবিক প্রক্রিয়ায় যখন আপনি একটা কথা বলবেন তখন বুঝতে হবে যে সে আসলে এটা বন্ধ করবে কিনা, এটা সন্দেহ। আচ্ছা, এখানে মানে আমরা একটা কোয়ারি থেকে কোশ্চেনটা করি, সেটা হচ্ছে চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে। এখন এইটা মানে ডাকসুতে যারা নির্বাচিত হবে, মানে এইটা তাদের আন্ডারে কিভাবে এটা নিশ্চিত হবে? এইখানে একটা সম্পাদক আছেন, মনে হয় স্বাস্থ্য বিষয়ে একটা সম্পাদক আছেন, সে এই বিষয়গুলো আসলে ছাত্রদের যে কথাগুলো তারা প্রশাসনকে জানাবে, প্রশাসন এটা ব্যবস্থা নেবে। তারা তো নিশ্চয় স্টুডেন্ট হিসেবে হ্যাঁ এটা দিতে পারে না। আমি জানার জন্য বলতেছি যে আপনি যেহেতু ক্যাম্পাসে থেকে আসছেন, যে এখানে যে চিকিৎসা সেবার ব্যবস্থাটা আসলে মানে প্রশাসন কর্তৃক কেমন নির্ধারণ করা, বা এই চিকিৎসা সুবিধা থেকে তারা বঞ্চিত কিনা, মানে আমি এটা জানতে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চিকিৎসা কেন্দ্র আছে, সেটাকে আরো বেশি আধুনিকায়ন করলে তখন তো এটা নিশ্চয়তা পাবে। ওখানে তো ফ্রি, হ্যাঁ সবসময় থাকে। এখন আগে ছিল না, মানসম্মত থাকে না, মানসম্মত থাকে না। সরকারি হাসপাতালগুলো যেরকম প্যারাসিটামল আর ইয়া ছাড়া কিছু পায় না, সেটাকে আধুনিকায়ন করবে। এটাকে যদি কার্যকর করা হয়, উন্নত করা হয়, আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করা হয়, রাষ্ট্রের তো বা আপনার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়তে যেটা বাজেট আছে, এটাকে এতদিন ধরে খরচ হয়নি, মানে খরচ তো প্রপারলি হয় নাই। মানে এখানে একটা বিষয় আমাকে, আপনি এখন ডাকসুর যে ইলেকশন, মানে সেটার যে এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা প্যানেলগুলাতে, আমি যে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম বলে আমি তাদের বিরুদ্ধে বলবো না, এরকম না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে প্যানেলগুলোর এই যে কথাবার্তা, এটা আমরা সাবেক হিসাবে বা আমরা আগের স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু খুব বেশি আশাব্যঞ্জক দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এখানেই কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক দল আরেক দলকে বলতেছে, এক গ্রুপ আরেক গ্রুপকে বলতেছে। অথচ এখানে বলার কথা ছিল কি,
ডাকসুতে আমি নির্বাচিত হলে বা আমরা নির্বাচিত হলে আমরা উন্নত বিশ্বে যেরকম, অর্থাৎ একটা ছাত্র সংসদ বা ছাত্র ইউনিয়ন, যেমন ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এবং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে যেগুলো ছাত্র সংসদ চালু আছে, সেগুলোতে কিন্তু শুধুমাত্র ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে ওখানে কথা বলতে পারবেন, ছাত্রদের গবেষণার ধর্মী পড়াশোনার ব্যাপারে কথা বলতে পারবেন, ছাত্রদের স্বাস্থ্য বিষয়ে কথা বলতে পারবেন, ছাত্রদের অ্যাকোমোডেশনের বিষয়ে আপনি কথা বলতে পারবেন, ছাত্রদের যে যে অধিকারগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত করার কথা, সেই অধিকার সংশ্লিষ্ট বিষয়ে আপনি কথা বলতে। এখানে কথা হচ্ছে কি, এই যে একজন আরেক গ্রুপে এই করছে সেই করছে, এই যে এইগুলো কিন্তু আসলে সুস্থ মানে রাজনীতিক মানে ধারণা, সেটা যেই করুক, যে গ্রুপই করুক, এটা সুস্থ এখন সুস্থ রাজনীতির দ্বারা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমরা নির্বাচিত হলে আমরা এই জিনিসগুলা করব। অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বড় বিষয়, আমি তো ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, আপনি যখন ওখানে ডালের মধ্যে চামচটা দিবেন, ওখানে পানি ছাড়া আর কিছু আসে না, বুঝতে পারছেন? এখন যারা সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, হ্যাঁ, আমি যখন প্রথম ভর্তি হই তখন নতুন আমি কিন্তু ওখানে হাত ধুয়ে পানি দিতাম। এই অবস্থা। আপনি একটা মুরগির মাংস দেখবেন, সবচেয়ে ছোট, কত মানে ছোট করা যায় ওরকম ছোট করে একটা ছোট্ট আলু থাকে, একটা হচ্ছে মুরগির মাংস থাকে। আপনার ধরেন সবচেয়ে মেধাবী যারা, তাদের যে খাবারের যে মেনুগুলো থাকার কথা, হ্যাঁ, সেটার পরিবর্তে আছে যেগুলো, এগুলো হচ্ছে একটা রাস্তার লোকও খায় না। একজন রিক্সাওয়ালা খাবারও কিন্তু অনেক উর্বর, সে অনেক সুষম খাবার পায়। এই যে সুষম খাবারটা এই যে হলগুলোতে নিশ্চিত করা এবং ন্যূনতম যে মানে আপনার অ্যাকোমোডেশন স্বার্থের মধ্যে, মানে সাধ্যের মধ্যে আপনার ধরেন এখানে সেটার ব্যবস্থা করা, হ্যাঁ, এটা তো ধরেন একজন ছাত্র হিসাবে প্রশাসনকে এটা প্রেসার দিয়ে দিতে পারে। আপনি ডাকসু ইলেকশনে নির্বাচিত হয়ে যেভাবে প্রেসার দিতে পারবেন, অনির্বাচিত হয়ে আপনি সেই প্রেসার দিতে পারবেন না। তবে এখানে আবার আরেকটা বিষয় আছে, আমি একটু যোগ করি। যেমন ভাই আমরা তো একসাথে ছিলাম, মহসিন হলে ছিলাম আমি, তো মহসিন হলে আছে গণরুম, এই যে কালচার, এক রুমে 40 জন থাকে। আপনি চিন্তা করতে পারেন, আমরা যখন দেখতাম যে ফার্স্ট ইয়ার যখন উঠছে, দেখছে বাথরুমে যাওয়ার সময় একজন আরেকজন গায়ের উপর পা দিয়ে তারপর বাথরুমে যেতে হয়। তাহলে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি একটা ছাত্র এসে তার রাষ্ট্র, ধরেন আজকে মানে আমাদের মিলিয়ন বিলিয়ন আমরা হচ্ছে বাজেট করি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি একটা বিল্ডিং মানে হল বানানোর ক্যাপাসিটি কি আমাদের নাই? আছে। আবার থাকলেও পরে আপনি দেখবেন যে বরাদ্দ হচ্ছে, সেটা ব্যয় হচ্ছে না। আর হওয়ার পরও যারা ছাত্র প্রতিনিধি এখন আপনি নির্বাচন করেন, এখন আমাদের শিক্ষার্থীর, তরুণ প্রজন্ম শিক্ষার্থীর উপরে দায়ভার বা তাদের দায়িত্ব হচ্ছে এখানে যে এরকম কোন প্রতিনিধি নির্বাচিত হয় যে যেখানে যা বাজেট হবে তার মধ্যে 2/3 চলে যাবে তার পকেটে, বিভিন্ন জায়গায় কমিশনে, বাণিজ্যে বা টেন্ডারবাজিতে, কিন্তু তাহলে তো সেই ডেভেলপমেন্টটা হবে না। কিন্তু সেখানে যদি সত্যিকার অর্থে যারা আমানতদার, যেমন আপনি দেখেন 24-এর গণ বিপ্লবের পরে বা আমরা গণ অভ্যুত্থানের পরে অনেকের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাদিক কাইয়ুম কিন্তু আপনি দেখেন সেই যে সেটা 6টি হ্যাঁ তো আমি জনাব আনিসুর রহমানকে বললাম, 6টি নাও কিন্তু ছাত্রছাত্রী প্যানেল পক্ষ থেকে জানাচ্ছে। এটা আমি আপনাকে বলবো যে তারা 6টি না ক্ষেত্রে বলছে, সেটা হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন সহিংসতা বন্ধ করবে, গণগেস্টুন কালচার বন্ধ করবেন, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। 3 নম্বরে বলছেন বৈষম্যমূলক নীতি ও আচরণ, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, লাঞ্চের পরে আসেন কালচার, ইসলাম ফোবিয়া, সাইবার বুলিং। এখানে 6টা পয়েন্ট, এগুলি ওনারা আবার না বলছেন, মানে এগুলি ক্যাম্পাসে চলবে না। এখন এখানে আমার যেটা কোয়ারি, লাঞ্চের পরে আসেন, এটা আসলে আমি জানি না, জানার জন্য জিজ্ঞেস করলাম আর কি। এটা বলতে মূলত যখন রেজিস্টার বিল্ডিং এ যায় ওখানকার কর্মকর্তা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে যে পরিমাণ 4,000 থেকে 5,000, যে এখন হচ্ছে আরো বেশি 6,000 মতো কর্মচারী আছে, তারা যদি যথার্থভাবে কাজ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পাতাও পড়ে থাকার কথা না। তো এখন দেখা যায় যে সে জায়গায় দেখা যাচ্ছে অনেক সময় রেজিস্টার বিল্ডিং এ যখন যাওয়া হয়, আপনি একটা সার্টিফিকেট উঠাবেন অথবা আপনি একটা মার্কশিট নেবেন বা কোনো একটা ভর্তি ফি দিবেন, দেখা গেলো যে ইয়াতে গিয়ে আপনি টেবিলে গিয়ে লোক পাচ্ছেন না। তখন বলে যে ঠিক আছে লাঞ্চের পর আসেন। লাঞ্চের পর মানে হচ্ছে এই লাঞ্চের পর আর শেষ হচ্ছে না। তারা বলছে যে তারা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস তারা চালু করবে, ডিজিটালাইজেশন করবে, যাতে করে আপনি ঘরে বসে আপনি আপনার ইয়াতে বসে গিয়ে আপনি সার্ভিসটা পেতে পারেন এবং আপনাকে ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে না হয়। এই যে এটা তো এখন আপনি দেখেন যে উন্নত বিশ্বে ডিজিটালাইজেশন করলে এটা তো আপনি সম্ভব, আপনি ইনপুট দিয়ে দিবেন, তারা সেখান থেকে সবকিছু রেডি করে আপনাকে আউটপুট দিয়ে দিবে, চলে আসবে। এটার জন্য তো আপনার ওখানে গিয়ে আমি খুবই খারাপ পরিস্থিতির আমাদের ঢাকা বিশ্বে, আমি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ছি, সেখানে একজন ওখানকার ওই সময় শাফি স্যার ছিল। তো শাফি স্যার দেখা যাচ্ছে ওখানে গিয়ে স্যার উনি
উনি একটা সার্ভিসের জন্য গিয়ে পায় না, পরে স্যার কর্মকর্তা গরম হয়েছে বা খাদ্য ব্যবহার করছে, সেটা নিয়ে আবার স্যারকে শোকজ করা হয়েছে, মানে স্যারকে ওখান থেকে ইয়ে করা হয়েছে। তাহলে পরিস্থিতিটা দেখেন, তাহলে এই জায়গাতে যথার্থ বলছে। আর আমি এটাও বলবো যে আসলে আপনি দেখেন এখানে 6টা নার মধ্যে শিক্ষার্থী যথার্থ বলছে। আপনি দেখেন মাদক, এখন যারা মাদক নিজেরা সেবন করে, যারা ইয়াবা ব্যবসা করে, এরা যদি ছাত্র প্রতিনিধি হয়, তো তাহলে এরা কি ক্যাম্পাসে কি করবে? এটা তো স্বরাজ্য বানায় ফেলবে। আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও কালচার আছে যে ওই নীলক্ষেতের দোকানদাররা আসে এখানে হলে থাকতো, তাদেরকে সিট ভাড়া দেওয়া হতো, আর হলে ছাত্রদেরকে ওখান থেকে বের করে দেওয়া হতো। তাহলে এটা যদি আপনার রাজনৈতিক নেতারা যদি এভাবে যদি বহিরাগত বা সমস্যাগুলো জিয়ে রাখে, তাহলে কেউ সমাধান করতে পারবে না। এখন সদিচ্ছা আছে কিনা, আপনার নেতৃত্বের সেই গুণাবলী আছে কিনা, আপনার সেই আছে কমিটমেন্ট আছে কিনা, এবং আপনার স্বাভাবিক জীবনে সেটা প্র্যাকটিস আছে কিনা, আপনার নাই কিছুই, আপনি হঠাৎ করে ভালো হয়ে যাবেন, দুয়া তুলসী পাতা হয়ে যাবেন, নির্বাচন আগে আসলে মানে টুপি মাথা দিয়ে ভালো হয়ে যাবেন, পরে আগের মতো হবে। জনাব আনিসুর রহমান, আপনার কাছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে সাদিক কায়েম তো নিঃসন্দেহে একজন সমন্বয়ক ছিলেন আন্দোলনের সময়। তা এই বিষয়টা আপনারও ফেসবুকে নলেজ আসার কথা, অনেকেই বলে যে সমন্বয়ক যারা ছিলেন তারা তো ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে ইনভলভ হয়ে গেছেন, বিভিন্ন দল গঠন করেছেন, সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে সাদিক কায়েম মানে ওই জায়গাগুলো ছেড়ে ডাকসুর ক্যান্ডিডেট হলেন, এটাকে আপনি কি চোখে দেখেছেন? নিঃসন্দেহে এটা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা আসলে তার সাদিক কায়েমের তার যে অবস্থান, সে অবস্থানের তুলনায় ডাকসুর যে পদটা, বিপির পদটা কিন্তু মানানসই না। বা এখানে এক্ষেত্রে ধরেন এটা বিভিন্ন কারণে হতে পারে, তার নিজস্ব তার যেটা সাংগঠনিক পরিচয় আছে সেই পরিচয়ের কারণে বা তাদের উপর থেকে প্রেশারের কারণে হতে পারে, কিন্তু তার হচ্ছে এখন উপদেষ্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা তাকে বানানো উচিত ছিল। কারণ হচ্ছে স্টেক হোল্ডার হিসেবে জুলাইয়ের ভিন্নমত হতে পারে, এটা আপনি অবশ্যই ভিন্নমত পোষণ করবেন, কিন্তু এখানে তার মেইন স্টেক হোল্ডার যেহেতু সে, আপনার ধরেন মেইন স্টেক হোল্ডার সে বলতে এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি, ইতিপূর্বেও যেগুলো দেখেছি, যেমন 8 সালের যে কোটা বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়েছে, উনি জানে আমরা কিন্তু মেইন উদ্যোক্তা আমরাই ছিলাম, এবং 13 সালেও আমরা ছিলাম, 18 সালেও আমরা ছিলাম, এবং 24 সালেও কিন্তু আমরা। এখন এই যে ইতিহাসটাকে বিকৃত করা হচ্ছে, এবং এই বিকৃতির সাথে সাদেক কায়েমকে যারা উপদেষ্টা হতে দেয় নাই তাদেরও একটা এখানে দায় আছে। কারণ হচ্ছে সে আরো বড় লেভেলের বিষয়, সে তো বিপির চেয়ে আরো বড় লেভেলের পজিশন। সেই জায়গায় যেহেতু তাকে বিপি দেওয়া হয়েছে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন, সেহেতু তাকে নির্বাচনের ক্ষেত্রে তাদের আমার মনে হয় দ্বিমত থাকার কথা না। কারণ সে যোগ্য ছিল, তাকে যোগ্যতম জায়গায় দেয়া হয় নাই, এবং সে নিজের স্বার্থের বিষয়গুলো সেভাবে অন্যদের মতো মানে সেটাকে ক্যাশ না করে সে স্যাক্রিফাইস করেছে, সেটা একটা বড় বিষয়। এবং তার যে এটা ধৈর্য বা তার যে একটা সহনশীলতা, তার যে একটা ভদ্রতা, মানে এই জিনিসটা কিন্তু প্রকাশ পায়। সেই হিসেবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য নেতৃত্ব হিসেবে আমি মনে করি আর কি। আচ্ছা, ধন্যবাদ। সেম কোশ্চেন আপনার। না, আমার কাছে একটু বিয়েটা ভিন্ন। আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে হচ্ছে রাজনীতির দূরদর্শিতা, অভিজ্ঞতার বিষয়। আমাদের সমন্বয়ক যারা, তারা দেখা যাচ্ছে চাকরির জন্য আসছে, আন্দোলন করতে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেছে। উপদেষ্টা হওয়ার পরে অনেকে দেখছে তার এখতিয়ার কতটুকু, কি করতে পারা উচিত আর কি করতে পারবে না, সেটাও অনেকে বুঝতেছে না। আবার দেখছে হঠাৎ করে ধরেন আপনার টিউশনি করতেন, হঠাৎ করে যখন এখন আপনার লাক্সারিয়াস লাইফ চলে আসছে, ওটাকে নিয়ন্ত্রণ করা বা ওটাকে প্রপারলি ইউটিলাইজ করা, সেটা না করতে পারার কারণে অনেকে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। জাতি তাদের কাছে যে প্রত্যাশা ছিল, ইতিমধ্যে দেখবেন যে আপনার অনেকের ব্যাপারে দুর্নীতিতে জড়ায় যাওয়ার এবং বিভিন্ন অপব্যবহার, ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন উঠে গেছে। আজকে মানে যাদের যে দলীয় যে সংগঠনের যে অবস্থা, মানুষের যে আস্থা ভালোবাসা বা যে জায়গায় ভারতটা যে জায়গায় উঠছিল, সেখান থেকে কিন্তু অনেক নেমে গেছে। তাহলে এই জায়গাতে আমি মনে করি এই যে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির, যে তাদের যে রাজনৈতিক দূরদর্শিতা, অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনীতি করার যে অভিজ্ঞতা, সেটার কারণে দেখেন আজকে যদি এখানে যদি সাদিক কায়েমের সাথে যদি আজকে আসিফ মাহমুদ অথবা হচ্ছে যে এখানে যদি মাহফুজ বা এরা যদি প্রতিদ্বন্দ্বী হতো, তাহলে কিন্তু নির্বাচনটা কোন পর্যায়ের হতো। কিন্তু দেখা যাচ্ছে তারা ওই দিকে চলে গেছে, আর এদিকে কিন্তু সাদিক কায়েমের জন্য মাঠটা কিন্তু
মোটামুটি তার ওই লেভেলের কিন্তু কোনো ক্যান্ডিডেট কিন্তু তার পর্যায়ে নাই, বাকিরা কিন্তু তাদের চেয়ে অনেক অনেক ইয়েতে মানে বিলো গ্রেড। তো যার কারণে আমি মনে করি যে এটা আসলে ছাত্র শিবিরের যে রাজনীতি যে মানে হঠাৎ করে একদম কোন একটা উপশাখা থেকে নিয়ে আসি কেন্দ্রীয় সভাপতি হয়ে যাওয়া বা বিশ্ববিদ্যালয় সভাপতি হয়ে যায় সেটা না, ধীরস্থির ভাবে পরিকল্পিত দূরদর্শী ভাবে যে অগ্রসর হওয়া, সেটা আমি মনে করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা একজন ভিপি পাওয়ার সুযোগ হয়েছে যে 24-এর গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে 1 নাম্বার ওয়ার্ল্ড ক্লাস অক্সফোর্ড বা ক্যামব্রিজ অথবা MIT লেভেলের সেরকম একটা বিশ্ববিদ্যালয় নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, যে তার যে মিশন সেরকম একটা লিডারশিপ দেওয়ার মতো সেরকম যোগ্যতা সাদিক কাইমের আছে বা ইসলাম ফরহাদের আছে। তারা মিলে এই জাতিকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার সেই হারানো ঐতিহ্যকে ফিরে নিয়ে আসা এবং এখানে শিক্ষা গবেষণা মানে মননশীলতা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা যারা ইতিমধ্যে দেখেছে তাদের এই যে 1 বছরে এই 5 আগস্টের পরে তারা যে প্রোগ্রামগুলো আয়োজন করেছে আপনি দেখেন, প্রত্যেকটা ইনোভেটিভ, প্রত্যেকটা ক্রিয়েটিভ। এখানে তারা বলছে যে তারা অ্যালামনাকে সমন্বয় করবে, তাহলে সেখান থেকে ফান্ডিং এর ব্যবস্থা করবে। ফান্ড তো তারা তো চাঁদাবাজি করে না, চিন্তা করে না, কিন্তু ফান্ডের তো তাদের অভাব হয় না। ক্রিয়েটিভিটির কারণে, লিডারশিপের কারণে সেটা তারা সংগঠন হিসেবে করতে পেরেছে। এবং ডাকসু যদি সে নির্বাচিত হয় ছাত্র প্রতিনিধি হিসেবে, তাহলে তারা কিন্তু আরো বেশি কাজ করার সুযোগ পাবে। আপনি তাদের শিক্ষার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা কিন্তু ছাত্র শিবির মনোনীত জোট বলে নাই, শুধুমাত্র একটা সংগঠন যারা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত বলেছে। অর্থাৎ যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতে চায় এবং আগের বিষয়টাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় তারাই শুধু স্বনামে আসছে। বামপন্থীরাও কিন্তু স্বনামে আসে নাই। সাধারণ ছাত্র, যেমন ছাত্র ফেডারেশনের নেত্রী ছিল মামা ফাতেমা, সে কিন্তু স্বতন্ত্র শিক্ষা। অর্থাৎ এই জিনিসটা যে ছাত্ররা অপছন্দ করতেছে এই বিষয়টা কিন্তু এরা অনুধাবন করতে পারছে। অর্থাৎ জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটা ছাত্র শিবির সহ বামপন্থী সহ সবাই কিন্তু ধারণ করে। কিন্তু আমাদের যে বন্ধুপ্রতিম যাদেরকে বলা হচ্ছে ছাত্র শিবিরের, এখন তারা কেন এটা বুঝতে পারে নাই? তারা কিন্তু তাদের স্বনামে এখানে আসছে এবং প্রত্যেকটা হল কমিটি দিছে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে এই ডাকসু নির্বাচন নিয়ে 30 সেকেন্ডে কিছু বলবেন। তাদের ক্ষেত্রে আমরা একটা কথা বলবো যে আসলে লিডারশিপের উপর নির্ভর করে একটা দেশ বা একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন কত দূর অগ্রসর হবে। এবং সে লিডারশিপটা যদি ভিশনারি হয়, সে লিডারশিপটা যদি ইনোভেটিভ হয়, ক্রিয়েটিভ হয়, সততা থাকে, কমিটমেন্ট থাকে, ন্যায়পূর্ণতা থাকে, তাহলে একটা দেশ এবং একটা জাতি কতটুকু অগ্রসর হয়। আমরা মালয়েশিয়াতে মাহাতির মাহমুদের আমরা দেখেছি। আমরা যে রিসেপ তাইপ এরদোগান তুরস্ককে ইউরোপের দুর্ভিক্ষ মানে দুঃখ বলা হইতো বা হচ্ছে যে সেখানে তারা হচ্ছে যে কোথায় চলে গেছে, তাহলে এটা লিডারশিপও নির্ভর করে। তা আমি মনে করি যারা আজকে ভোটার আছেন, যারা হচ্ছে যে আগামী দিনে ডাকসু নির্বাচনে ভোট দিবেন বা পরবর্তী অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে ভোট দিবেন, তারা অবশ্যই সাময়িক চিন্তা না করে যা এরকম লিডারশিপ নির্বাচন করা উচিত, সাদেক কায়েমদের মতো বা ইসলাম ফরহাদদের মতো, মহিউদ্দিনদের মতো, যারা স্বমহিমায় তারা হচ্ছে যে তারা হচ্ছে যে সম্মানিত, তারা সবার আত্মপরিচয়ে, তার যেমন একাডেমিক রেজাল্ট, তাদের যেমন হচ্ছে যে কমিটমেন্ট, সততা, ন্যায়পরায়ণতা, তাদের হচ্ছে যে কেরিয়ার এবং রাজনীতির মধ্যে যে ব্যালেন্স এবং লিডারশিপের যে দক্ষতা ইতিমধ্যে তারা দেখিয়েছে। এরকম ভিশনারি, এরকম কমিটমেন্ট, সততা সম্পন্ন এবং ন্যায়পরায়ণ যদি লিডারশিপ হয়, যারা হচ্ছে যে শুধুমাত্র দুনিয়ার সিস্টেমকে ভয় পায় না, আখরাতকে ভয় পায়, পরকালকে ভয় পায়, দুনিয়ার দিক থেকেও তারা কোয়ালিটি সম্পন্ন, আখরাতের দিক থেকেও তারা কোয়ালিটি সম্পন্ন, তো এরকম যদি লিডারশিপ হয় তাহলে তারা অবশ্যই একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে, একটা প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড ক্লাস প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য তারা সেই স্বপ্ন দেখাইতে পারবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। সেরকম লিডারশিপে নির্বাচিত করা উচিত। জনাব আনিসুর রহমানের নিকট শেষ যেই প্রশ্ন কথা, সেটা হচ্ছে যে আপনি 30 সেকেন্ডে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ডাকসুতে কাদেরকে নির্বাচিত করা উচিত। ডাকসুতে আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবেষণা। সেই গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের বা সেই গবেষণাকে সবচেয়ে বেশি যারা প্রমোট করার জন্য মানে অ্যাক্টিভিটিসগুলো চালাবে আর ছাত্রদের পক্ষ হয়ে প্রশাসনের সাথে নেগোসিয়েশন করবে তারা, আর হচ্ছে আপনার যারা ছাত্রদের সত্যিকার যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তাদের ভর্তির যে কার্যক্রমের যে টাকা পয়সার যে ইস্যুগুলো আছে এবং তাদের যে আবাসনের যে বিষয়গুলো আছে, তাদের হেলথের যে ইস্যুগুলো আছে, এগুলো নিয়ে যারা কাজ করবে মানে তাদেরকেই নির্বাচিত করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট মাহফুজুল হক এবং জনাব আনিসুর রহমানকে তাদের মূল্যবান সময় থেকে এখানে সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করব যে আসন্ন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা সঠিক নেতৃত্বকেই বাছাই করবে এবং
তাদের জন্য যেটা কল্যাণকর তারা সেই সিদ্ধান্ত নেবে। আজকের মতো প্রজন্ম 24-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।